সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগবার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই জেনে বসি শিরোনামগুলো, তারপর আলোচনায় আসব। দর্শক, দেখে নিচ্ছে প্রথম আলো শিরোনাম করেছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ঢাকার কড়া প্রতিবাদ। বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ সব জব্দের আদেশ। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, আগরতলায় হামলার প্রতিবাদ। দৈনিক ইত্তেফাক, আওয়ামী লীগকে সুবিধা দিতে ১৩০ আসনের সীমানা বদল। সরকারকে ৫ পরামর্শ শ্বেতপত্র কমিটির। সমকাল, আওয়ামী লীগ আমলে চোরতন্ত্রের উত্থান, হামলা পূর্ব পরিকল্পিত, ক্ষুব্ধ প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ত্রিপুরায় হাইকমিশনে হামলা, নিন্দা প্রতিবাদের ঝড়। বাংলাদেশ প্রতিদিন, কমছে না উত্তাপ, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, পশ্চিমবঙ্গে মিছিল, মমতার মন্তব্যে বিস্ময় বাংলাদেশে বিক্ষোভ। চামচাতন্ত্র থেকে হয় চোরতন্ত্র, সংস্কার করেই নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস। যুগান্তর, আগরতলায় দূতাবাসে হামলা, হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে তাণ্ডব, ভাঙচুর, পতাকা অবমাননা। কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র উপদেষ্টা, কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। বণিক বার্তা, ২ মাসে যুক্তরাজ্যে ১৯৯ প্রপার্টির ঋণ পরিশোধ করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ আইন বাতিল হয়েছে, বৈধতা পেয়েছে হাসিনা আমলের সব চুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি। দ্য ডেইলি স্টার, প্রোটেস্টার্স অ্যাটাক বাংলাদেশের আগরতলা মিশন, গভট মাস্ট কাম আপ উইথ 2-year ইকোনমিক প্ল্যান। দেখে নিলাম এক নজরে শিরোনামগুলো। আজ তো দিনভর আলোচনা ছিল আগরতলা বাংলাদেশ মিশনে হামলার বিষয়টি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদের পাশাপাশি বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমত যেটা বলতে চাই, এটি একটি পররাষ্ট্র বিষয়ক একটি হাইকমিশনগুলোর নিরাপত্তার ক্ষেত্রে একটি সনদ আছে, ভিয়েনা সনদ। যে হামলাটি হয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে, সেটি সেই ভিয়েনা সনদের স্পষ্ট লঙ্ঘন। এটি আসলে করতে পারে না, এবং যে দেশে এই ধরনের হাইকমিশনগুলো অবস্থিত হবে সেই দেশেরই দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে অন্য দেশের হাইকমিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। সেক্ষেত্রে ভারত সেই নিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি ব্যর্থ, এবং এটি ওই ভিয়েনা সনদের স্পষ্ট লঙ্ঘন। এটি যেমন আছে বাংলাদেশ, যে কারণে বাংলাদেশ সরকার কালকের পরপরেই, কালকে যখন এই ধরনের ঘটনা ঘটলো এবং তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে এর কড়া প্রতিবাদ জানানো হয়েছে, সেটি আমরা দেখেছি। এবং একই সঙ্গে বাংলাদেশের খবরও তো দেখছেন, সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, দেশের বিভিন্ন জায়গায় এটির প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, এবং সেই বিক্ষোভের ভাষা আসলে ছড়িয়ে পড়েছে পুরো দেশেই। এটি হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ যে ইস্যুতে হামলা হচ্ছে, ভারতীয় হাইকমিশন কিংবা ভারতে যে ধরনের অবস্থান এই মুহূর্তে তারা নিয়েছে, সেটি মূলত এখনও পর্যন্ত মনে হচ্ছে কেবলমাত্র ভারতীয় মিডিয়ায় কি খবর প্রকাশ করলো তার উপরে ভিত্তি করেই নেওয়া হচ্ছে। এখানে বাংলাদেশের এই মুহূর্তে যেটা উচিত, এবং গতকালকে সেটা করেছেও পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন দেশের কূটনীতিকদের তারা ব্রিফ করেছে যে বাংলাদেশের বর্তমান অবস্থা কী, সেই অবস্থা তারা তুলে ধরেছে। এটা আরও ব্যাপক আকারে করা উচিত, এবং ভারত যে ভিন্ন পথে শুধুমাত্র তাদের মিডিয়ার প্রচারিত খবরের ভিত্তিতেই সিদ্ধান্ত নিচ্ছে, অবস্থান নিচ্ছে, সেটি তাদেরকে বোঝানো উচিত এবং বলা উচিত, এবং সেটি তাদের পাশাপাশি আন্তর্জাতিক যে দেশগুলো আছে তাদেরকে বলা উচিত বাংলাদেশে আসলে যে ধরনের ঘটনা ভারতীয় মিডিয়ায় দেখানো হচ্ছে সেটির প্রেক্ষাপটটা না। তারা আমন্ত্রণ জানানো উচিত যে বাংলাদেশে কী হচ্ছে দেখে যাওয়া উচিত। তারপরে যদি এই প্রতিবাদের ভাষাটাও তো অবশ্যই অব্যাহত রাখতে হবে। তবে মূলত কূটনৈতিক তৎপরতাও আমার কাছে এখানে খুব জরুরি মনে হয়, যে যেহেতু বাংলাদেশে আসলে ভারতীয় মিডিয়ায় যেটা হচ্ছে সে ধরনের ঘটনা ঘটছে না, সেটাই তুলে ধরা উচিত খুব জোরালোভাবে আসলে। জি, আমরা আরেকটা বিষয় দেখতে পেয়েছি এখানে, যে অর্থনৈতিক শ্বেতপত্র তো প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ আমলেই চোরতন্ত্রের উত্থান।
তো এত লুটপাটের খবর কতটা শঙ্কার? একটা বিষয় প্রথমে বলা হচ্ছিল চামচাতন্ত্র থেকে চোরতন্ত্র, ওয়ার্ড দুটি এরকমও ছিল, যে প্রথমে আসলে সরকারের ভিতরে সরকার আওয়ামী লীগ সরকার, এই পুরো শ্বেতপত্রটা মূলত আওয়ামী লীগ সরকারের 16 বছর কেন্দ্রিক এবং সেখানেই সেই বিষয়টাই বেশি ফোকাস হয়েছে। সেখানে চোরতন্ত্র হওয়ার আগেও মানে চুরির বড় ঘটনাগুলোর আগে এখানে শুরু হয়েছে কিছুটা হচ্ছে মানে মানে চামচাতন্ত্র যেটাকে বলা হয় সেটা শুরু হয়েছে। অর্থাৎ দলের ভিতরে যারা সুবিধাভোগী আছে, দল এবং সরকারের ভিতরে যারা সুবিধাভোগী আছে, তারা সরকারের বিভিন্নভাবে কাছে গিয়ে সরকারের বিভিন্ন মেকানিজমকে তারা কন্ট্রোল করে শুরু করেছে। সেই কন্ট্রোলের পর থেকে শুরু হয়েছে সেই টাকা পাচার, যেটাকে একটু নেগেটিভভাবে বলা হচ্ছে চোরতন্ত্র, সেটা শুরু হয়েছে। এবং সেই পাচারের যে ঘটনা আমরা গতকালকেও এই অনুষ্ঠানে বলছিলাম যে 15 বছরে 28 লাখ কোটি টাকার সম্পদ পাচার হয়েছে বাংলাদেশ থেকে। 15 বছরে 28 লাখ কোটি টাকা, এবং সেই টাকা দিয়ে আসলে যদি থাকতো বাংলাদেশে, বা সেটা যদি বাংলাদেশ ব্যবহার করতে পারতো, বাংলাদেশের উন্নয়ন যদি ব্যবহার হতো, তাহলে বাংলাদেশ কোথায় যেত সেই ধরনের একটা চিন্তা করছিলাম গতকাল থেকে, এবং সেটি ঠেকানো যায়নি। এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রশাসন বলি, প্রশাসনের সঙ্গে দল জড়িয়ে গেছে, এই দুটো মিলে দল এবং প্রশাসন দুইভাবে মিলেই এই ধরনের লুটপাট হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে। এবং সরকারকে এই মুহূর্তে সরকারের যেটা করা উচিত, সেই টাকাগুলো আসলে যেটা দেশের বাইরে চলে গেছে সেটাকে কীভাবে ফিরিয়ে আনা যায় সেটা চেষ্টাটা অবশ্যই করা উচিত। এবং দেশের ভিতরে যদিও সেটা কিছুটা পদক্ষেপ সরকার নিয়েছিল, এসে কারো অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া, বিশেষ করে যারা এই ধরনের শীর্ষ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। সেই পদক্ষেপগুলো সরকার নিয়েছে, তবে এক্ষেত্রে আরও বেশি কড়াভাবে সেই পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকাগুলো নিশ্চয়ই একেবারে ভ্যানিশ হয়ে যায়নি, সেটি হয় দেশের বাইরে অথবা দেশের ভিতরেই কারো না কারো কাছে যারা এর সঙ্গে জড়িত তাদের কাছ থেকে টাকাগুলো বের করে নিয়ে আসা, এবং সেটা আনার পরে দেশের যে উন্নয়নের ক্ষেত্রগুলোতে আরও চিন্তা করা উচিত যে ওই দুর্নীতির টাকাগুলো যেগুলো এখনও দেশে আছে কিংবা দেশের বাইরে যেগুলো চলে গেছে সেগুলোকে কিভাবে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা এখন সাজানো উচিত। সাজিয়ে এই যে শ্বেতপত্র কমিটি যে রিপোর্টটা দিল, নিশ্চয়ই শুধুমাত্র রিপোর্টটি রেখে দেওয়ার জন্য না, এখান থেকে নিশ্চয়ই সরকারকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে। সেই পরামর্শগুলো 5টি পরামর্শ কথা বলা হয়েছে। সেই পরামর্শগুলো বড় অংশই ছিল মূলত কিভাবে এগুলোকে আরও ইউটিলাইজ করা যায়, যে সম্পদগুলো বেহাত হয়েছে, যে সম্পদগুলো সরকারের কাছে থাকা উচিত ছিল, যেগুলো সরকারের কাছ থেকে অন্য হাত হয়ে চলে গেছে, সেই সম্পদগুলোকে আরও কিভাবে ইউটিলাইজ করা যায় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সেই ধরনের পরামর্শ এখানে উঠে আসছে। এবং সেটি কি সরকারকে দেখা উচিত, যাতে করে বাংলাদেশের এই এখন যে কিছুটা ধরেন অর্থনৈতিক মন্দাভাব, অর্থনৈতিক সমস্যা, অর্থনীতিতে বিশৃঙ্খলাও বলা যায়, ব্যাংকিং খাতে অনেক ধরনের সমস্যা আছে, এই অনেক সংকটের ভিতরে কিন্তু বাংলাদেশ এখন যেতে হচ্ছে। সেই সংকটগুলো মোকাবেলার ক্ষেত্রেও আমি মনে করি যে যেগুলো আসলে দুর্নীতির মাধ্যমে যে টাকাগুলো বেহাত হয়েছে সরকারের কাছ থেকে, সেগুলোকে ফিরিয়ে নিয়ে এসে উন্নয়নের কাজে কিংবা নীতিগত কাঠামো, প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজানো, অন্যান্য কাজে বিভিন্ন ধরনের খরচের জায়গা আছে, সেগুলোতে সরকারের এখন অবশ্যই জোর দেওয়া উচিত, এটা আমার মনে হয় আসলে। জি, সামনের নির্বাচন অনেক কঠিন হবে, তারেক রহমান একটি কথা বলেছে, এটা নিয়ে একটু আলোচনা। হ্যাঁ, নির্বাচন কঠিন হবে। উনি একটা কথা বলেছেন যে দলের নেতাকর্মীরা যেন এটা মনে না করে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে, এই ধরনের মানসিকতা যেন তাদের ভিতরে না আসে। এই কথাটা বলার পিছনে যুক্তি হচ্ছে, আমরা দেখেছি 5 আগস্ট পরে এই কিছু স্বেচ্ছাচারিতা এখনও আমরা শুনছি যে আসলে মুদ্রার এপিট এবং ওপিট হয়েছে, যে জায়গাগুলোতে একসময় আওয়ামী লীগের আধিপত্য ছিল, যেসব ধরেন বাস স্ট্যান্ড কিংবা মার্কেট, মসজিদ, যেসব জায়গাতে আওয়ামী লীগ আধিপত্য বিস্তার করতো, জাস্ট উল্টে গিয়েছে, সেখানে এখন বিএনপি আধিপত্য করছে। শীর্ষ নেতৃত্ব থেকে বারবারই বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে আসলে জনপ্রিয়তা হারাতে হবে বা নির্বাচন কেন্দ্রিক এক ধরনের দুশ্চিন্তার কথা বলছিল। এখন বিএনপি শীর্ষ নেতৃত্বকে এই বিষয়টাকে আরও বেশি জোরালোভাবেই চিন্তা করতে হবে। তার কারণ হচ্ছে, দেখুন, বিএনপি আসলে জনপ্রিয় দল, দীর্ঘ সময় তারা কোণঠাসাই ছিল বলা যায়। সেই কোণঠাসা অবস্থা থেকে তারা এক ধরনের হয়তো মুক্তির আনন্দ, এবং জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিটেড বিএনপি, কারণ তারা
যে আন্দোলনটাকে চেষ্টা করছিল গত 16 বছর ধরে, তারা অবিরত যে কথাগুলো বলে আসছিল এবং সরকারের পতনের দাবিও তারা তুলে আসছিল, সেই যে গ্রাউন্ডে তারা দাবি তুলেছিল সেই গ্রাউন্ডের দাবিটা আসলে প্রতিফলিত হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে কারণে বিএনপি এখন ফ্রন্ট সাইডে চলে এসেছে এবং বাংলাদেশের এই মুহূর্তে রোল প্লে করা সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। রোল প্লে করা, আমি বলছি রোল প্লে করা, মাঠের রোল প্লে করা সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি। তাদের দিকে আসলে এক ধরনের ফোকাস, সেটা তাদের কর্মী সমর্থকরা আছে এবং যারা ধরেন দেশ নিয়ে ভাবছে কিংবা দেশের ভবিষ্যৎ আগামীতে কি আসবে না আসবে সেই ধরনের চিন্তা যখন শুরু হয়ে যায়, তখনও সবার আগে আসলে বিএনপির নামটাই এই মুহূর্তে আসছে। কারণ বলছিলেন যে রোল প্লে করা সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, যে কারণে বিএনপির কর্মকাণ্ডের দিকেই মানুষের চোখ থাকে। এখন বিএনপি যদি তাদের সেই কর্মকাণ্ডকে দিয়ে মানুষের মন জয় না করে মানুষকে আরও ধরেন দ্বিধায় ফেলে দেয় যে এই দল ভবিষ্যতে কীরকম করবে, তারা ক্ষমতায় আসার আগেই যদি ক্ষমতার স্বাদ ভোগ করতে চায়, তখন মানুষের ভিতরে নেগেটিভ চিন্তা হতে পারে। যে কারণে তার হাইকমান্ড অর্থাৎ তারেক রহমান এই মুহূর্তে বিএনপির হাইকমান্ড তিনি রাশ টানার চেষ্টা করছেন এবং সেটাই তিনি একটা কথা বলছিলেন আসলে কালকে, এবং বলেছে এখানে ইত্তেফাকে একটি শিরোনাম করেছে যে আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল। দেখুন আসলে আওয়ামী লীগ আমলে এই ধরনের, কারণ দুটি নির্বাচন, 2009 সালের নির্বাচনটাকে নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, যেটা আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ তৎকালীন প্রধানমন্ত্রী তিনি বলছিলেন যে 2009 সালের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই। তবে 2014, 2018, 2024 নির্বাচন ক্ষেত্রে তারা কিছুটা বিপরীত আচরণ করেছে। সেই বিপরীত আচরণ করার সময় হয়তো যেহেতু নিজেদের সাজিয়ে গুছিয়ে নেয়ার যে টেন্ডেন্সি, সেটা তার একটি হতে পারে হয়তো আওয়ামী লীগের সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল। তবে সীমানা বদলের ক্ষেত্রে আমার হিসাবটা হচ্ছে সীমানা বদলের ক্ষেত্রে সুবিধা দেওয়ার পাশাপাশি অনেক সময় এমনটাও আমরা দেখেছি সীমানাগুলো এমন হয়েছে, আমি একটা আসনের কথা বলতে পারি, পিরোজপুরের একটি আসন যেখানে 2 থানা মিলে দুই জেলার 2টি আলাদা থানা নিয়ে একটি আসন, 2 জেলার অর্থাৎ পিরোজপুর জেলার একটি থানা এবং বরিশাল জেলার একটি থানা নিয়ে 2টি আসন ছিল। এই 2টি আসন ছিল 2 থানায় 1 আসন ছিল। এই ধরনের কিছু জায়গাতে তারা চেঞ্জ করেছে। সব মিলিয়ে বলা যায় যে হ্যাঁ, সব কিছু ব্যতিক্রমও আছে, তবে আওয়ামী লীগ কোথাও কোথাও হাত দিয়েছে, এটা হয়তো সত্য। জি, আপনাকে আমাদের সাথে স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।